প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি এ.কে.এম. হাবিবুল্লাহ, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক। আমি প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেল থেকে পঞ্চম শ্রেণীর সকল শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজ পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের টপিক হচ্ছে পদার্থ ও শক্তি। আমি এই অধ্যায়ের আজ সংক্ষিপ্ত প্রশ্নগুলি নিয়ে আলোচনা করতে চাই। তবে অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনার আগে তোমাদের বোঝার সুবিধার্থে অধ্যায়টি সংক্ষিপ্তভাবে একটু আলোচনা করে যাব। তাহলে শুরু করি আমরা সংক্ষিপ্ত আলোচনার জন্য অধ্যায়টি। তো পদার্থ ও শক্তি, আমাদের জানি পদার্থ ও শক্তি কি। তো এখন পদার্থ ও শক্তির মধ্যে আমাদের প্রথম হলো শক্তি কি। তো কোনো কিছু করার সামর্থ্যই হলো শক্তি। আমরা সকল কাজেই শক্তি ব্যবহার করি। তার মধ্যে আছে শক্তির বিভিন্ন রূপ কি কি। আমরা জানি শক্তির বিভিন্ন রূপ রয়েছে, যেমন বিদ্যুৎ শক্তি, যান্ত্রিক শক্তি, আলোক শক্তি, শব্দ শক্তি, তাপ শক্তি, রাসায়নিক শক্তি, পারমাণবিক শক্তি ইত্যাদি। আরও অনেক শক্তি, প্রায় 9 ধরনের শক্তির রূপ আছে। এরপর আমরা দেখব শক্তির উৎসগুলি কি কি। শক্তির অনেক ধরনের উৎস আছে, তার মধ্যে বিভিন্ন উৎস থেকে আমরা শক্তি পাই। যেমন কয়লা থেকে শক্তি পাই, তেল বা খাবার থেকে শক্তি পাই, বায়ু প্রবাহ বা পানির স্রোত থেকেও শক্তি পাই, ব্যাটারি বা জেনারেটর থেকেও শক্তি পাই। তবে সকল শক্তির মূল উৎস হচ্ছে সূর্য। এখন আমরা শক্তির উৎস যেমন কয়লা পোড়াইলে আমরা তাপ পাই, অর্থাৎ কয়লা পোড়াই আমরা তাপ শক্তি পাই। তেল বা খাবার থেকে আমরা তেল পোড়াইলে আমরা শক্তি পাই, যেমন তাপ শক্তি পাই। এটা দিয়ে আমরা পানি ফুটিয়ে বাষ্প করে, এই বাষ্প দিয়ে আমরা যদি টারবাইন চালাই, টারবাইনের সাথে আবার জেনারেটর থাকলে জেনারেটর ঘুরে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি। আবার খাবার থেকে আমরা যে রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে খাবার থেকে আমরা শক্তি পাই, যেটা আমরা যান্ত্রিক শক্তির রূপে ব্যবহার করতে পারি। আমাদের যেমন হাঁটা চলা করি, এটা আমরা খাবার খাওয়ার কারণে আমরা এই শক্তিটা পাই, এটা আমাদের যান্ত্রিক শক্তি। এরপর বায়ু প্রবাহ দ্বারা আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি, বায়ু প্রবাহ দ্বারা অন্যান্য শক্তিও আমরা রূপান্তরিত করতে পারি। পানির স্রোত থেকে টারবাইন করে আমরা কিন্তু বিদ্যুৎ উৎপাদন করতে পারি। এরপর ব্যাটারি থেকে আমরা বিদ্যুৎ পাই, এটা স্থির তড়িৎ বা চলতড়িৎ হিসেবে আছে, যেটা আমরা আইপিএস এর ক্ষেত্রে ব্যবহার করি। এরপর জেনারেটর থেকে তো আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি, যেমন বাসা বাড়িতে আমরা ডিজেল জেনারেটর, পেট্রোল জেনারেটর এগুলি ব্যবহার করি। তবে সকল শক্তির মূল উৎস কিন্তু সূর্য। যাই হোক, এরপর শক্তির রূপান্তর তো অবশ্যই সম্ভব। শক্তি এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হতে পারে। শক্তির রূপের এই পরিবর্তনকে শক্তির রূপান্তর বলে। কাজে কিভাবে রূপান্তর, অনেক ধরনের শক্তির রূপান্তর হয়। যেমন আমরা দেখি সূর্য থেকে সৌরশক্তিকে আমরা প্রত্যক্ষভাবে তাপ ও আলোক শক্তি হিসাবে পাই। সূর্য থেকে যে শক্তি আসে সৌরশক্তি, এর আমরা প্রত্যক্ষভাবে আমরা তাপ এবং আলো, অর্থাৎ সূর্যের তাপ ব্যবহার করে আমরা অনেক কিছু শুকাইতে পারি। এরপর সূর্যের আলো আমরা এটা কিন্তু সরাসরি পাই, আমরা দিনে এই সূর্যের আলোর মাধ্যমে আমরা সব কিছু দেখতে পাই। এরপরে আসি আমরা 2 নম্বরে, উদ্ভিদ খাদ্য তৈরির সময় সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে। অর্থাৎ উদ্ভিদ যে খাদ্য প্রস্তুত করে, এটা সৌরশক্তিকে রাসায়নিক শক্তি রূপান্তরিত করে। বিভিন্ন রকম সরকার রাজ্য খাবার উৎপাদন করে, এটা সালোক সংশ্লেষণের ক্ষেত্রে এই সৌরশক্তি খুবই দরকারি। তারপরে সৌরশক্তিকে বিদ্যুৎ শক্তি রূপান্তর করে, এটা আমরা আজকাল বহুত দেখতেছি। সৌর প্যানেল অনেক জায়গায় রয়েছে, অনেক বাসা বাড়ির মধ্যে রয়েছে, রাস্তাঘাটের মধ্যে সৌর প্যানেল রয়েছে। এটা সৌরশক্তিকে সংরক্ষণ করে বিদ্যুৎ শক্তিতে পরিণত করে, এবং এটা ব্যাটারির মাধ্যমে এটা সংরক্ষণ করা যায়। সরাসরি এটা আমরা ব্যবহার করে লাইট জ্বালাইতে পারি, পাখা ঘুরাতে পারি, টেলিভিশন দেখতে পারি ইত্যাদি। তারপরে টেলিভিশনে বিদ্যুৎ শক্তি আলো তাপ ও শব্দ শক্তি রূপান্তর। অর্থাৎ টেলিভিশন যখন আমরা বিদ্যুৎ দ্বারা টেলিভিশন চালাই, তখন আমরা কি দেখি? এখানে
টেলিভিশন পর্দায় আলো উজ্জ্বলভাবে আলোকিত হয়, পর্দাটা স্ক্রিনটা উজ্জ্বলভাবে আলোকিত হয়, আলো শক্তি আসে, এবং এটাতে গরম হয়ে যাওয়া তাপও আমরা দেখি, অর্থাৎ এখানে তাপ শক্তি উৎপন্ন হয়। আর শব্দ তো আমরা শুনতে পাই, অর্থাৎ টেলিভিশনে যত রকম কথাবার্তা আছে এগুলো শব্দ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তাইলে আমরা জানি টেলিভিশনে বিদ্যুৎ শক্তি আলো, তাপ ও শব্দ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এটা আমরা কিন্তু বাস্তবে দেখছি। এবার শক্তির সঞ্চালন কিভাবে হয়? শক্তি বিভিন্নভাবে সঞ্চালিত হয়। যেমন কঠিন পদার্থের মধ্যে দিয়ে তাপ শক্তি পরিবহন পদ্ধতিতে, এবং তরল পদার্থে পরিচালন পদ্ধতিতে, আর বায়ু বা শূন্য মাধ্যমে বিকিরণ পদ্ধতিতে সঞ্চালিত হয়। তাহলে আমরা একটু যদি খেয়াল করি, কঠিন পদার্থের মধ্যে দিয়ে তাপ শক্তি পরিবহন পদ্ধতি, অর্থাৎ তাপ শক্তি পরিবহন পদ্ধতি হচ্ছে এরকম যে একটা চুলার উপরে আমরা একটা লোহার দণ্ড ধরি, তাহলে যে প্রান্ত লোহা মানে হাতের কাছে আছে ওখানেও আস্তে আস্তে গরম হয়ে ওঠে, অর্থাৎ লোহার দণ্ডর ওই কণাগুলি গরম হয়ে ওখানে মানে কাঁপতে থাকে, ওখানে ওই পার্শ্ববর্তী অণুর মধ্যে এটা কম্পনের মাধ্যমে এটা মানে একটা ঘর্ষণ সৃষ্টি হয়, ওখানে আস্তে আস্তে ওই ঘর্ষণের ফলে ওইখানে পার্শ্ববর্তী অণুগুলি গরম হয়ে যায়, এবং গরম হয়ে ওইটা এক সময় আমাদের হাতের কাছে তাপ পৌঁছে যায়। এখানে এই জন্য আমরা বুঝি কঠিন পদার্থে তাপ পরিবহন পদ্ধতি সঞ্চালিত হয়। এবং তরল পদার্থের ক্ষেত্রে যদি আমরা বলি, তাহলে একটা পাত্রে পানি নিয়ে যদি আমরা জাল দিয়ে থাকি, আর তাহলে তাপ দিয়ে থাকলে নিচের পাত্রের তলার পানি আগে গরম হয়ে হালকা খাড়া উপরে ওঠে, এরপরে এটা আস্তে পানি পার্শ্ববর্তী আস্তে উপরে খাড়া উপরে ওঠে, এবং নিচের যে জায়গাটা খালি হয়ে যায় ওইটা কিন্তু পার্শ্ববর্তী মানে পাত্রের ঠান্ডা পানিটা আসতে যায় নিচে গড়ে নিচে তলাতে চলে যায়। তো এইভাবে পানিটাতে রুলিং সৃষ্টি হয়, অর্থাৎ বা তলার পানিটা খাড়া উপরের দিকে গরম হয়ে ওঠে, আবার পার্শ্ববর্তী অপেক্ষা ঠান্ডা পানিটা আস্তে গড়ায় পাশে দিয়ে নিচে তলায় চলে যায়। তো এইভাবে পানিটা মানে গড়াগড়ির মাধ্যমে আস্তে এই পুরো পানিটা গরম হয়ে যায়। এই জন্য আমরা বলি তরল পদার্থে পরিচালন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়। এবার আমরা বায়ু বা শূন্য মাধ্যমে বিকিরণ পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়। তো বিকিরণ পদ্ধতিতে যে সঞ্চালিত হয় তাপ, এটা কিন্তু আমরা জানি সূর্য থেকে যে তাপটা আসে এটা শূন্য স্থানের মধ্যে দিয়ে আমাদের পৃথিবীতে সঞ্চালিত আসে। এরপরে আলো সঞ্চালনের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, অর্থাৎ আলো সঞ্চালনের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। আলো সরাসরি সূর্য থেকে আমাদের পৃথিবীতে এই শূন্য স্থানের মধ্যে দিয়ে পৃথিবী মানে সরাসরি চলে আসে। এই জন্য আমরা জানি আলো সঞ্চালনের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। এবার তাপ সঞ্চালন কাকে বলে? এটা যদি আমরা দেখি, তাপ সঞ্চালন কাকে বলে? উচ্চ তাপমাত্রার স্থান থেকে নিম্ন তাপমাত্রার স্থানে তাপের প্রবাহই হলো তাপ সঞ্চালন। এটা আমরা জানি উচ্চ তাপমাত্রার স্থান থেকে, অর্থাৎ চুলার মধ্যে আছে উচ্চ তাপমাত্রা, আমরা পাশে যদি দাঁড়িয়ে থাকি তা আমরা এখানে তাপ প্রবাহিত হয়ে আসে, অর্থাৎ অনেক দূরে অনেক তাপ লাগে। এই জন্য আমরা জানি উচ্চ তাপমাত্রার স্থান থেকে নিম্ন তাপমাত্রার স্থানে তাপের প্রবাহ, এই তাপের প্রবাহটা হলো তাপ সঞ্চালন, অর্থাৎ এখানে সঞ্চালিত হয়ে আসে। এই তাপটা চুলার পাশের জায়গায় তাপ আসে বিকিরণ পদ্ধতিতে, আর উপরের দিকে তাপ উঠে যায় বিকিরণ পদ্ধতি এবং পরিচালন পদ্ধতিতে। চুলার উপরে বেশি তাপ মানে অনুভূত হয় এই জন্যে, যেহেতু চুলার উপরে স্থান বিকিরণ পদ্ধতি এবং পরিচালন পদ্ধতিতে তাপ ওখানে সঞ্চালিত হয়। পার্শ্ববর্তী জায়গাতে কিন্তু পরিচালন পদ্ধতি আসে না, কারণ চুলার উপরে যে বাতাস এটা বাতাসটা গরম হয়ে উপরে উঠে যায়, এই জন্য উত্তপ্ত বাতাসটা উপরে উঠে পরিচালন পদ্ধতিতে। এই জন্য চুলার থেকে সমান দূরে পার্শ্ববর্তী স্থান সে উপর স্থান বেশি গরম অনুভূত হয়, কারণ উপর স্থানে পরিচালন এবং বিকিরণ দুইটা পদ্ধতিতে উপর দিকে তাপ উঠে, কিন্তু পার্শ্ববর্তী জায়গাতে শুধু বিকিরণ পদ্ধতিতে তাপটা আসে। তাই যা হোক, আমরা তাপ সঞ্চালনের জন্য আমরা জানি তিনটি পদ্ধতি আছে: পরিবহন, পরিচালন এবং বিকিরণ। এই তিন উপায়ে তাপ সঞ্চালিত হয়। তাইলে শক্তির যথাযথ ব্যবহার আমরা কিভাবে দেখব? শক্তির যথাযথ ব্যবহার এবং সংরক্ষণ। শক্তির যথাযথ ব্যবহার আমাদের খুবই দরকারি, আর শক্তির সংরক্ষণ আমাদের যথাযথ দরকার। আর শক্তির যথাযথ ব্যবহার বলতে বোঝায় যে আমরা আসলে কিন্তু শক্তি যাতে অপচয় না হয় এই জন্য আমরা খুব খেয়াল রাখবো। শক্তির যথাযথ ব্যবহারের জন্য আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা অপচয় করছি কিনা, অপচয় যাতে না হয় এই দিকে আমাদের খুব খেয়াল রাখতে হবে। অর্থাৎ
বাসাতে বা অফিস আদালতে কাজকর্ম শেষে আমাদের লাইট ফ্যান এগুলি বন্ধ করে রাখতে হবে, অযথা এগুলি চালিয়ে রাখার দরকার নেই। এরপরে যদি বাতাস থাকে তাহলে জানালা খুলে দিয়ে আমরা ওই বাতাসটা ব্যবহার করব। অনর্থক ফ্যান ঘুরে আমাদের বিদ্যুৎ অপচয় করা উচিত না। এগুলির শক্তি যথাযথ ব্যবহার। এরপর আছে আমাদের রিসাইকেল পদ্ধতি, অর্থাৎ রিসাইকেল পদ্ধতি অর্থাৎ পুরাতন জিনিসকে যদি আমরা আবার মেরামত করে ব্যবহার করতে পারি, এটা আমাদের রিসাইকেল পদ্ধতি। অনেক সময় পুরাতন জিনিসকে আমরা আবার নতুন করে তৈরি করতে পারি, এটাও রিসাইকেল পদ্ধতি। অর্থাৎ পুরাতন কাগজ এগুলি কিন্তু আমরা ও পেপার মিলে দিলে আবার নতুন কাগজ হিসেবে আমরা উৎপাদন করতে পারি। এই জন্য এগুলিকে রিসাইকেল বলা হয়। মানে চেয়ার, কাপড় চোপড় এগুলি কিন্তু আমরা রিসাইকেল পদ্ধতি, এগুলিতে আমরা ইয়ে করতে পারি, কারখানাতে দিলে এগুলি আবার নতুন দ্রব্য তৈরি হয়ে আমরা আবার পুনরায় ব্যবহার করতে পারি। এরপরে আমরা আসি শক্তির সংরক্ষণ জরুরি কেন। শক্তির সংরক্ষণ জরুরি কেন? আমরা প্রতিদিন নানা কাজে শক্তি ব্যবহার করি। তেল, কয়লা, প্রাকৃতিক গ্যাসের মতো অনবায়নযোগ্য শক্তির উৎসের উপর আমরা বেশি নির্ভরশীল। এগুলো অনবায়নযোগ্য, অর্থাৎ এগুলি নবায়ন করা যায় না। একবার শেষ হলে এই যে একেবারে জীবনোত্তরে শেষ। এই সকল শক্তির উৎস ব্যবহারের পরে নিঃশেষ হলে তা সহজে তৈরি হয় না। তাই আমাদের শক্তির যথাযথ ব্যবহার করতে হবে। শক্তির অপচয় পরিবেশের জন্য ক্ষতিকর। শক্তির অপচয় পরিবেশের জন্য ক্ষতিকর। শক্তির যথাযথ ব্যবহার করে আমরা শক্তির অপচয় রোধ করতে পারি এবং পরিবেশ দূষণ কমাতে পারি। কারণ শক্তির অপচয় যে পরিবেশের জন্য ক্ষতিকর, এটাও কিন্তু অপচয় মানে অনর্থক গাড়ি চালু রাখলে, ইঞ্জিন চালু রাখলে এখানে অনবরত কালো ধোঁয়া নির্গত হয়, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, এটাও পরিবেশের জন্য ক্ষতিকর। অর্থাৎ এটা বায়ু দূষণ হয়, এটা আমাদের জন্য খুব ক্ষতিকর। এরপরে শব্দ শক্তি, এটাও পরিবেশের জন্য ক্ষতিকর। কাজে এইভাবে শব্দ দূষণ, বায়ু দূষণ, পানি দূষণ এগুলি সৃষ্টি হয়। এই জন্য শক্তির অপচয় আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর। শক্তির যথাযথ ব্যবহার, এটা আমরা তো বললাম, অপচয় যাতে না করি এই দিকে খেয়াল রাখতে হবে। অপচয় রোধ করতে হবে, পরিবেশ দূষণ কমাতে পারি শক্তির অপচয় বন্ধ করে। এবার শক্তি আমরা দেখব সংরক্ষণ। এবার শক্তির শক্তি কিভাবে সংরক্ষণ করা যায়, এটা হলো কি, শক্তি সংরক্ষণ করার জন্য আমরা জানি ব্যবহার পর বৈদ্যুতিক বাতি ও যন্ত্রপাতি আমাদের বন্ধ রাখতে হবে। আমাদের কোনো মেশিন, যে কোনো একটা মেশিন আমাদের যখন কাজ শেষ তখন মেশিনটা বন্ধ করে রাখতে হবে। এবং যখন কাজ শেষ তখন বৈদ্যুতিক বাতি, বৈদ্যুতিক ফাঁকা এগুলি বন্ধ করে রাখতে পারি। প্রয়োজনের অতিরিক্ত সময় ধরে ফ্রিজের দরজা খোলা না রাখা, অর্থাৎ যখন আমি কাজ করবো তখন ফ্রিজের দরজা খোলা থাকবে, যখন আমি চলে যাবো সাথে সাথে ফ্রিজের দরজাটা বন্ধ করে দিতে হবে। অনর্থক আমি চলে গেলাম, ফ্রিজের দরজা খোলা রইল, এটা কিন্তু অপচয়, অনর্থক, ক্ষতিকর। এই জন্য প্রয়োজনে অতিরিক্ত সময় ধরে ফ্রিজের দরজা আমরা খোলা না রাখা, এটা কিন্তু শক্তি সংরক্ষণের একটা উপায়। বাড়িতে ছায়ার ব্যবস্থা করার জন্য গাছ লাগানো। আমরা বাড়ির মধ্যে যদি আমরা গাছ লাগাই, উঠানের আশেপাশে, গাওয়ার চারপাশে যদি গাছ লাগাই, তাহলেও গাছের নিচে যথেষ্ট ছায়া পাবো, বাতাসটা পাবো। এই জন্য ছায়ার জন্য আমরা ওখানে গাছ লাগাইলে দুইটা কাজ হয়। এক নম্বরে পরিবেশের ভারসাম্য হয়, আর প্রাকৃতিক ভারসাম্য, অর্থাৎ গাছপালা থেকে আমরা অনবরত অক্সিজেন পাই, কাঠ পাই, অনেক কিছু পাই। তাছাড়া আমাদের ছায়াও যথেষ্ট পাবো ওখান থেকে। এরপরে হলো কি, বাতি না জ্বালিয়ে পর্দা সরিয়ে দিনের আলো ব্যবহার করা। অনেক সময় দিনে আমরা পর্দা লাগাই রাখি এবং অন্ধকার করে রাখি, আমরা বাতি জ্বালাই রাখি, এটা ঠিক না। বরঞ্চ পর্দা সরাই দিয়ে, জানলা খুলে দিয়ে আমরা ওখানে দিনের আলো ব্যবহার করলে বাতি না জ্বালাইলেও হয়। কাজেই আমরা এগুলি আমাদের অপচয়। গাড়ির বদলে যথাসম্ভব পায়ে হাঁটা বা সাইকেল ব্যবহার করা। অর্থাৎ গাড়ি চালাইলে তো আমাদের এখানে তেল খরচ হয়, ইঞ্জিনের ক্ষয় হয়। অর্থাৎ এইগুলি না করে যদি আমরা পায়ে হাঁটি তাহলে আমাদের শরীরের জন্য ভালো, এবং সাইকেল ব্যবহার করলে আমাদের এখানে অন্য জ্বালানি অপচয় হয় না। এগুলি যদি আমরা ব্যবহার করি তো আমাদের শক্তি সংরক্ষণ করা খুব সহজ হবে। তো এই ছিল আমাদের অধ্যায়ের মূল সারসংক্ষেপ। এবার আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আমি তৈরি করে দিয়েছি, কিছু সংক্ষিপ্ত প্রশ্ন মাঝের কাজ হিসাবে দিয়ে দেবো। আর অধ্যায়টা তোমরা পড়লে যে কোনো প্রশ্ন উত্তর তোমরা অ্যান্সার করতে পারবে। তো তাহলে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো উত্তর লিখলাম এগুলি আমরা একটু আলোচনা করি। তাহলে আমরা শুরু করি। প্রথম কি আছে, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর লেখো।
তো ক নম্বর ছিল তাপ সঞ্চালন কাকে বলে? উত্তর হলো কি উচ্চ তাপমাত্রার স্থান থেকে নিম্ন তাপমাত্রার স্থানে তাপের প্রবাহ হলো তাপ সঞ্চালন। তাপ পরিবহন, পরিচালন এবং বিকিরণ এই তিন উপায়ে তাপ সঞ্চালিত হয়। খ নম্বরের প্রশ্ন হলো তরল তাপ কোন পদ্ধতিতে সঞ্চালিত হয়? উত্তর হলো কি তরল বা গ্যাসীয় পদার্থের পরিচালন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়। এরপর হলো গ নম্বর হলো কি কোন গ নম্বর হচ্ছে আমাদের রাসায়নিক শক্তির দুটি উৎসের নাম লিখো। উত্তর হলো রাসায়নিক শক্তির দুটি উৎসের নাম হলো এক নম্বরে খাবার, দুই নম্বরে জ্বালানি। তারপর হলো যান্ত্রিক শক্তি কি? উত্তর হলো কোনো চলমান বস্তুর শক্তি হলো এক ধরনের যান্ত্রিক শক্তি। কোনো চলমান বস্তুর শক্তি হলো এক ধরনের যান্ত্রিক শক্তি। যেমন বায়ু প্রবাহ একটি যান্ত্রিক শক্তি, কারণ এটি বায়ুকল চালাতে পারে, কারণ যান্ত্রিক শক্তি বায়ুকল চালাতে পারে। কোন নম্বর হলো শক্তির রূপান্তর কাকে বলে? উত্তর হলো শক্তি এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হতে পারে। শক্তির রূপের এই পরিবর্তনকে শক্তির রূপান্তর বলে। যেমন উদ্ভিদ খাদ্য তৈরির সময় সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে। দুই নম্বর হলো সৌর প্যানেল সৌরশক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে। তারপর প্রশ্ন হলো আমাদের শক্তি ব্যবহারের দুটি উদাহরণ দাও। উত্তর হলো শক্তি ব্যবহারের দুটি উদাহরণ হলো পায়ে হেঁটে কোনো স্থানে যাওয়া এবং দুই নম্বরে সাইকেল চালানো। তাহলে শক্তির ব্যবহার দুটি উদাহরণ আমরা দেখলাম। পায়ে হেঁটে কোনো স্থানে যাওয়া এটা একটা ব্যবহার, তারপরে সাইকেল চালিয়ে যাওয়া এটাও আমাদের শক্তির একটা ব্যবহার। তারপরে প্রশ্ন হলো সূর্য থেকে আলো ও তাপ কিভাবে পৃথিবীতে আসে? উত্তর হচ্ছে সূর্য থেকে আলো ও তাপ বিকিরণ পদ্ধতিতে কোনো মাধ্যমের সাহায্য ছাড়াই পৃথিবীতে আসে। তারপরে প্রশ্ন হলো কি দেওয়া হচ্ছে শক্তি সংরক্ষণের জন্য দুটি করণীয় লিখো। উত্তর হলো শক্তি সংরক্ষণের জন্য দুটি করণীয় হলো অকারণে যথাসম্ভব বৈদ্যুতিক বাতি না জ্বালানো এবং দুই নম্বরে বাড়িতে গাছ লাগিয়ে ছায়ার ব্যবস্থা করা। শক্তি সংরক্ষণের জন্য দুটি করণীয় হলো অকারণে যথাসম্ভব বৈদ্যুতিক বাতি না জ্বালানো এবং দুই নম্বর হলো বাড়িতে গাছ লাগিয়ে ছায়ার ব্যবস্থা করা। এটি শক্তি সংরক্ষণ আমরা আলোচনা করেছি। তারপরে হচ্ছে শক্তির যথাযথ ব্যবহারের দুটি সুবিধা লেখো। উত্তর হলো শক্তির যথাযথ ব্যবহারের দুটি সুবিধা হলো শক্তির অপচয় রোধ হয়, সুবিধা হলো শক্তির অপচয় রোধ হয়, আর নাম্বার হলো পরিবেশ দূষণ কম হয়। তাদের শক্তির যথাযথ যদি ব্যবহার করি তাহলে আমাদের শক্তির অপচয় রোধ হবে, দুই নম্বরে শক্তির পরিবেশ দূষণ কম হবে। তারপরে নম্বর হলো শক্তির রূপান্তরের দুইটি উদাহরণ দাও। উত্তর হলো কি শক্তির রূপান্তরের দুইটি উদাহরণ হলো এক নম্বরে সৌর প্যানেল সৌরশক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে, দুই নম্বরে টেলিভিশনের বিদ্যুৎ শক্তি আলো, তাপ ও শব্দ শক্তি রূপান্তরিত করে। এরপরে আমাদের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিজে চেষ্টা করে উত্তর লিখবে। এগুলো হলো ক সূর্য থেকে পাওয়া শক্তি কি নামে পরিচিত? যেটা আমরা সৌরশক্তি বলি, অর্থাৎ আমরা লিখবো সূর্য থেকে পাওয়া শক্তি সৌরশক্তি নামে পরিচিত। খ নম্বর হচ্ছে মাধ্যম ছাড়াই কোন প্রক্রিয়া তাপ সঞ্চালিত, এটা আমরা আলোচনা করেছি। ঘ নম্বর হচ্ছে শক্তি সংরক্ষণের জন্য শ্রেণীকক্ষে তোমার করণীয় দুটি করণীয় লেখা। শক্তি সংরক্ষণের জন্য শ্রেণীকক্ষে তোমার দুটি করণীয়, অর্থাৎ জানলা খুলে রাখে আমরা বাতাস ব্যবহার করবো, অনন্ত দিনে আলো ব্যবহার করার জন্য আমাদের বাতিগুলি রাখবো, ক্লাস শেষে আমাদের বাতি ফাঁকা বন্ধ রাখবো ইত্যাদি। এরপর আছে অণু কি বস্তু ক্ষুদ্রতম অংশ কণাগুলো অণু। আচ্ছা, আর অনেক ক্ষুদ্রতম পরমাণু দ্বারা অণু সৃষ্টি হয়, এগুলো বইয়ের মধ্যে আছে। তারপরে শক্তি কি, শক্তির দুটি উদাহরণ দাও। আজ এই পর্যন্ত আমরা আলোচনা করলাম। তারপরে আমরা পরের ক্লাসে আমরা আলোচনা করব শূন্যস্থান, 20 শব্দের শূন্যস্থান পূরণ করো। তাই আজ এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিয়মিত পড়ালেখা অনুশীলন করো, এই বলে এখানে শেষ করছি। খোদা হাফেজ।